নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ অংশ, অষ্টম শ্রেণীর সেকেন্ড টার্মিনাল, দশম শ্রেণীর সেকেন্ড টার্মিনাল এবং 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় ভূগোল থেকে আসতে পারে। সেটা হচ্ছে যে নিয়ত বায়ুপ্রবাহ ক প্রকার এবং কী কী তা সম্পূর্ণ ব্যাখ্যা করো। এর সঙ্গে বায়ুচাপ বলয়ের কী সম্পর্ক এবং এর সঙ্গে জড়িত অনেক প্রশ্ন রয়েছে। তো চলুন আমরা সেগুলো আলোচনা করি। প্রত্যেকে কী করে, গোল আকারে পৃথিবী এঁকে তার উপরে বায়ুচাপ বলয়গুলোর সঙ্গে ব্যাখ্যা করে, কিন্তু আমরা কি করব, পৃথিবীর মানচিত্র এঁকে তার উপরে ব্যাখ্যা করব। চলুন ধীরে ধীরে সম্পূর্ণ ব্যাখ্যাটা করি, দেরি না করে শুরু করি। আমাদের যে বায়ুপ্রবাহ সম্পর্কে আমরা জানবো, সেই বায়ুপ্রবাহটা কি, নিয়ত বায়ুপ্রবাহ বা প্ল্যানেটারি উইন্ড। তাহলে প্ল্যানেটারি উইন্ড কাকে বলে বা নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? যে বায়ু নির্দিষ্ট অক্ষরেখা থেকে নির্দিষ্ট অক্ষরেখা বরাবর পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সারা বছর ধরে প্রবাহিত হয়। আমি দুটো শব্দ ব্যবহার করলাম, নির্দিষ্ট অক্ষরেখা থেকে নির্দিষ্ট অক্ষরেখা বরাবর সারা বছর ধরে নির্দিষ্ট দিক বায়ু বরাবর প্রবাহিত হয়। অর্থাৎ যে বায়ু অপরিবর্তনশীল, যে বায়ু স্থায়ী, তাকেই আমরা বলবো নিয়ত বায়ু বা প্ল্যানেটারি উইন্ড। সেই প্ল্যানেটারি উইন্ডকে কত ভাগে ভাগ করা যায়? বায়ুর দিক এবং অক্ষরেখার বরাবর, মানে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এবং নির্দিষ্ট যে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল যে রয়েছে তার ভিত্তিতে এই বায়ুকে আমরা তিন ভাগে ভাগ করব। তাহলে দুটো বলেছি, দিক এবং স্থানের বিচারে এই বায়ুকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারবো। সেটা প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি, আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। বাণিজ্য বায়ু তার ইংরেজি কি, ট্রেড উইন্ড, নিশ্চয়ই বলবো আমরা। কিন্তু এখানে যে ট্রেডটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ট্রেডন শব্দ থেকে এসছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই ট্রেডন শব্দটার অর্থ কিন্তু, যে ট্রেড যেখান থেকে এসেছে সেই ট্রেড কিন্তু এখানে বাণিজ্য অর্থে ব্যবহৃত হয়নি। এখানে কিন্তু এর অর্থ গতি। এখানে ট্রেড কথার অর্থ গতি, আর বাংলায় যে আয়ন বলা হয় সে আয়ন কথার অর্থ হচ্ছে পথ, বা অয়ন কথার অর্থ হচ্ছে পথ। অর্থাৎ নির্দিষ্ট গতিপথে যে বায়ু সারা বছর ক্রান্তীয় অঞ্চলে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আয়ন বায়ু বা ক্রান্তীয় পূবালী বায়ু। কেননা এই বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হবে। কিভাবে প্রবাহিত হবে চলুন আমরা দেখে নিই। বলা হচ্ছে যে বায়ু উচ্চচাপ থেকে সর্বদা কোন দিকে প্রবাহিত হয়? নিম্নচাপের দিকে। তাহলে এখানে আমি কি লিখেছি, কর্কটীয় উচ্চচাপ বলয়। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 25 থেকে 35 ডিগ্রি কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক উভয় গোলার্ধে, আমাদের দক্ষিণ গোলার্ধেও রয়েছে মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এখানে কি দেখা যাবে, এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয় রয়েছে। তাহলে এই অঞ্চল থেকে বায়ু এই দিকে প্রবাহিত হবে, এই অঞ্চল থেকে বায়ু এদিকে প্রবাহিত হবে। ঠিক একইভাবে এখান থেকে, অর্থাৎ মকরীয় অঞ্চল থেকে এই অঞ্চলের দিকেও বায়ু প্রবাহিত হবে। কিন্তু এই বায়ু কি সোজাসুজি প্রবাহিত হবে? নিশ্চয়ই নয়। আমরা পূর্বের একটা ভিডিওতে বা ক্লাসে বলেছি যে বায়ুর অবক্রমজনিত বল, কোরিওলিস বল, ঘর্ষণ বলের প্রভাবে কি হবে, এই বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে একটা নির্দিষ্ট দিক বরাবর বেঁকে যায়। তবে এই বেঁকে যাওয়াটা ঠিক কোন দিকে হবে? উত্তর গোলার্ধে। ফেরেল এটা আবিষ্কার করেন। কোরিওলিস বল আবিষ্কৃত হওয়ার পর ফেরেল লক্ষ্য করেন যে কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে কি হচ্ছে, উত্তর গোলার্ধে বায়ু যখন উচ্চচাপ থেকে, অর্থাৎ কর্কটীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল বা মকরীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল বা যে কোনো উচ্চচাপ থেকে যে কোনো নিম্নচাপের দিকে যখনই বায়ু প্রবাহিত হবে, সেই বায়ু যদি উত্তর গোলার্ধে থাকে তাহলে কি হবে, সে তার প্রবাহের ডান দিকে বেঁকে যাবে। আর দক্ষিণ গোলার্ধে যদি থাকে তার প্রবাহের বাম দিকে। সে যেদিকেই থাক, দক্ষিণ গোলার্ধে থাকলে তার যেদিকে প্রবাহ মুখ তার বাম দিকে, উত্তর গোলার্ধে থাকলে তার যেদিকেই মুখ থাকুক তার প্রবাহের ডান দিকে সে প্রবাহিত হবে। তাহলে এখানে কর্কট ক্রান্তি রেখা থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যখন বাতাসটা বা বায়ুটা প্রবাহিত হয়ে আসছে, আমরা কি দেখতে পাচ্ছি, যে এই বায়ু তার প্রবাহের ডান দিকে বাঁকবে। তার মানে আমি যদি এদিকে এরকম করে মুখ করে দাঁড়াই, তাহলে আমার ডান দিক কোন দিকে? এদিকে। আর বাম দিক কোন দিকে? এদিকে। তাহলে এই বায়ুরও মুখ নিশ্চয়ই আমি যেদিকে করেছিলাম, তাহলে রাইট কোন দিকে হবে? এদিকে। রাইট, এদিকে লেফট। তাহলে এই অঞ্চলে বায়ু কি হবে, এই দিকে প্রবাহিত হবে। কীরকম হবে? এই দিকে কিন্তু প্রবাহিত হবে। তবে মনে রাখতে হবে, এই যে বায়ুগুলো এইভাবে আসছে সবসময় কিন্তু এইভাবে প্রবাহিত হয় না। কোনো সময় যদি এইভাবেও আসে তাহলে মনে রাখতে হবে যে তা কিন্তু এইভাবে বেঁকে প্রবাহিত হবে, যেদিকে যাবে তার ঠিক ডান দিকে। যদি ধরুন এদিকে আসছে তাহলে সে কিন্তু এদিকে বেঁকে যাবে, তাহলে তার প্রবাহের ডান দিকে। উত্তর গোলার্ধে থাকা মানে তার প্রবাহের ডান দিকে। এখানে মনে রাখতে হবে, স্থলভাগগুলোতে বেশি ঘর্ষণ বল কার্যকরী হয় বলে আয়ন বায়ু সেখানে কত ডিগ্রি?
45 ডিগ্রি কোণে প্রবাহিত হয়। আমরা পড়েছিলাম যে বায়ু স্থলভাগে 45 ডিগ্রি কোণে আর জলভাগে 30 ডিগ্রি কোণে প্রবাহিত হয়, যেহেতু সেখানে ঘর্ষণ বলের পরিমাণটা অপেক্ষাকৃত কম। এবারে একইভাবে যদি মকরীয় অঞ্চল থেকে যেহেতু প্রবাহিত হয়, সে তার প্রবাহের বাম দিকে যাবে ফেরেলের সূত্র অনুসারে, তার মানে এদিকে যদি মুখ হয় তার বাম দিক কোন দিকে? নিশ্চয়ই এদিকে, তার মানে এদিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে বায়ুটা কেমন হবে? ঠিক এইভাবে, এইভাবে প্রবাহিত হয়ে আসবে, এইভাবে। তাহলে স্থলভাগ থেকে এভাবে প্রবাহিত হয়ে আসছে, আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে আমাদের এই দিকটা যদি নর্থ হয়, এই দিকটা যদি ইস্ট হয়, এই দিকটা যদি সাউথ হয়, আর এই দিকটা যদি ওয়েস্ট হয়, তাহলে এই বায়ু কোন দিক থেকে এলো? উত্তর পূর্ব দিক থেকে এলো। তাহলে আমরা উত্তর গোলার্ধে আয়ন বায়ুকে উত্তর পূর্ব আয়ন বায়ু বলতে পারি। আমি এখানে লিখেছি উত্তর পূর্ব ব্যাকেটে উ। এখানে এইরকম শর্ট নোট বানিয়ে নিতে হবে। আমরা যদি সবসময় নোটস পড়তে যাই, পুরোপুরি নোট মনে থাকবে না। আমরা শর্ট নোট বানিয়ে নেব, কি ওয়ার্ডগুলোকে বেছে নেব, দিলে আমাদের কিন্তু সহজে মনে থাকবে, আর কনসেপ্ট যদি থাকে মাথায়, সহজে পরীক্ষা হলে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা। তাহলে নেক্সট কি হচ্ছে? তাহলে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু হয়ে গেল। দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে? যেহেতু মকরীয় অঞ্চল থেকে বাম দিকে বেঁকে নিরক্ষীয় অঞ্চলে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু আমাদের দক্ষিণ এবং পূর্ব দিক থেকে সেটা প্রবাহিত হচ্ছে। ঠিক কিভাবে? এইরকম। তাহলে এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে এরকম আসছে, উত্তর গোলার্ধে এরকম আসছে। তাহলে একে আমরা কি বলছি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা হলো। তবে মনে রাখতে হবে, যেহেতু সূর্য এই নিরক্ষরেখায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে বায়ু সহজে উত্তপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। তাই এখানে কিন্তু ITCZ অঞ্চল তৈরি হয়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন জোন। মানে এখানে দুই অঞ্চলের বায়ু এসে অভিসৃত হয় বা মিলিত হয়, দিয়ে উপরের দিকে উঠে যায়। এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে, বা ক্লাস 8-এরও আসতে পারে। ITCZ অঞ্চল কি? ITCZ অঞ্চল হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি উভয় গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যে অঞ্চলে মিলিত হয়, তাকে বলা হচ্ছে ITCZ অঞ্চল। তাহলে আমরা পরীক্ষায় 2 নম্বরে যদি প্রশ্ন আসে, অবস্থান বলে পয়েন্ট করতে পারি 0 থেকে 5 ডিগ্রি উভয় গোলার্ধে। পুরো নাম ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। কিভাবে সৃষ্টি হলো? না, সূর্যরশ্মির লম্ব কিরণে এবং উত্তর এবং দক্ষিণ গোলার্ধ থেকে দুই ক্রান্তীয় বায়ু ছুটে এসে মিলিত হয়ে এখানে অভিসরণ অঞ্চলটা সৃষ্টি হয়েছে। এটা এখানে বায়ু প্রবাহ অনুভূতি হয় না, বা মাঝে মাঝে কি হয়, এখানে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। তাহলে এগুলো বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। এরপরে বলা হচ্ছে এখানে ডোলড্রামসও লক্ষ্য করা যায়। ডোলড্রামস কি? মানে বোকা অবস্থা। মানে এখানে যেহেতু বায়ু ঊর্ধ্বমুখী হয়ে যায়, অর্থাৎ উপরের দিকে উঠে যায়, দুই বায়ু মিলিত হয়ে, যেহেতু বায়ু প্রবাহ অনুভব করতে পারি না। আমি যদি এইভাবে যাই, মানে এইভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে যাই, তাহলে কিন্তু আমার বায়ু প্রবাহটা অনুভব করতে পারবো। কিন্তু যদি আমরা এইভাবে যাই বা এভাবে উঠি, তাহলে কিন্তু বায়ু প্রবাহ অনুভব করতে পারবে না। তাহলে বায়ু স্রোত সেটাকে বলা, বায়ু উলম্ব চলাচলকে বলা হচ্ছে বায়ু স্রোত, যেটা আমরা অনুভব করি না বলে এই শব্দটা ব্যবহার করা হয়েছে ডোলড্রামস বা বোকা অবস্থা বা শান্ত অবস্থা। এখানে যেহেতু কোনো প্রকার বায়ু প্রবাহ অনুভব করা যায় না। তাহলে আমরা কি কি দেখলাম? এটার অর্থ জানলাম, এটা উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে কী নামে পরিচিত সেটাও জানলাম। এবারে আমরা জানবো এটা ITCZ ডোলড্রামস জানলাম, এবং এই যে ক্রান্তীয় পূবালি বলে, কেননা এটা তো কর্কটীয় উচ্চচাপ মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যাচ্ছে, তাই এই যে অঞ্চলটাকে ক্রান্তীয় অঞ্চল বলা হয়। তাই ক্রান্তীয় অঞ্চল থেকে পূর্ব দিক বরাবর দুই গোলার্ধে যেহেতু প্রবাহিত হচ্ছে, তাই তাকে বলছে ক্রান্তীয় পূবালি বায়ু। বোঝাতে পারলাম? এবারে আমরা এখান থেকে একটা ছোট প্রশ্ন জেনে নেব। কি ছোট প্রশ্ন? যে এই বায়ুর প্রবাহপথে কেন মরুভূমি সৃষ্টি হয়েছে? আয়ন বায়ুর প্রবাহপথে মহাদেশের পশ্চিমাংশে কেন অধিকাংশ মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে? তাহলে সহজে দেখুন, আমরা যদি দেখি যে এই অঞ্চলে আমরা কি দেখতে পাবো? কালাহারি মরুভূমি। এই অঞ্চলে আমরা কি দেখতে পাবো? সাহারা মরুভূমি। তাহলে এটা আফ্রিকা, এই আফ্রিকার এই বরাবর আমরা কি দেখতে পাচ্ছি? সাহারা মরুভূমি। এখানে কালাহারি মরুভূমি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটাগোনিয়া মরুভূমি এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা ওশিয়ানিয়া মহাদেশের কথা এখানে আঁকি, তাহলে আমরা দেখব যে এই অঞ্চলে গ্রেট ভিক্টোরিয়া যে মালভূমি, পৃথিবীর একটা বৃহত্তম মালভূমির অংশ আমরা দেখতে পাবো। তাহলে এগুলো আয়ন বায়ুর প্রভাবপথে মহাদেশের পশ্চিম দিকেই কেন সৃষ্টি হলো, পূর্ব দিকে সৃষ্টি হলো না কেন? তাহলে আমরা দেখব ভারতবর্ষের এই বরাবর এখানে রয়েছে হিমালয় পর্বত,
মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল এখানে রয়েছে। তাহলে এই আয়ন বায়ু যখন আসছে তখন কি হচ্ছে, স্থলভাগে সব ধাক্কা লেগে, এখানে যদি আমরা বলি এই দিকে, এখানে যদি বলি এই দিকে, বা এই যদি এই আয়ন বায়ু এখানে আসছে এখানে ধাক্কা লাগছে, কালাহারির ক্ষেত্রে এখানে পূর্ব দিকে ধাক্কা লেগে যাচ্ছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই স্থলভাগে অর্থাৎ মহাদেশের পূর্ব দিকেই আয়ন বায়ু ধাক্কা লেগে তার সঙ্গে থাকা জলীয় বাষ্প বৃষ্টি ঘটিয়ে দিচ্ছে, শৈলক্ষেপ বৃষ্টি ঘটিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম যে আয়ন বায়ু প্রবাহিত হয়ে আসছে, সেই আয়ন বায়ু মহাদেশের পূর্বাংশের স্থলভাগগুলিতে ধাক্কা লেগে ঊর্ধ্বমুখী হয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। তার মানে সেই বায়ুতে তো আর জলীয় বাষ্প নেই, কিন্তু সেই বায়ু কি প্রবাহ বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই হবে না, কারণ সে তার নির্দিষ্ট দিক বরাবর, গতি বরাবর সে কিন্তু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে যাচ্ছে। তার মানে স্থলভাগগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাতাসে কি নেই? জলীয় বাষ্প নেই। তাহলে সেই জলীয় বাষ্প না থাকার কারণে এবং যেহেতু ক্রান্তীয় অঞ্চলের বায়ু, সেই বায়ু আরও উত্তপ্ত হয়ে গেছে। তাহলে উত্তপ্ত বায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? সে বায়ু জলীয় বাষ্পকে সংগ্রহ করবে। তাহলে জলীয় বাষ্প সংগ্রহ করলে জল বাষ্পে পরিণত হবে বা তার ধারণ ক্ষমতা বাড়বে, জল ধারণ ক্ষমতা বাড়বে। বায়ু যত উত্তপ্ত হবে জল ধারণ ক্ষমতা বাড়বে, কিন্তু সে জলকণাতে পরিণত হতে পারবে না। তাই বায়ু পূর্ব অংশে বৃষ্টিপাত ঘটিয়ে দিলেও পশ্চিম অংশে আস্তে আস্তে সেই বায়ু আরও উত্তপ্ত হয়ে আরও জলীয় বাষ্প সংগ্রহ করে নেয়। তাই সেই বায়ু জলকণাতে পরিণত হতে পারে না, তাই পশ্চিম দিকে বৃষ্টিই হয় না। তাহলে কি কি কারণে মরুভূমি সৃষ্টি হলো যদি আমরা পয়েন্ট অনুযায়ী ব্যাখ্যা করি? প্রথম পয়েন্ট, মহাদেশের পূর্বাংশে বৃষ্টিপাত, মহাদেশের পূর্বাংশে অধিকাংশ বৃষ্টিপাত। দ্বিতীয়, মহাদেশের পশ্চিম অংশে বায়ুর তাপের পরিমাণ বৃদ্ধি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, কিন্তু জলকণার পরিমাণ বা জলকণাতে পরিণত হওয়ার পরিবেশ সৃষ্টি হয় না। আবারও বলছি কি না, মহাদেশের পূর্বাংশে অধিকাংশ বৃষ্টি, মহাদেশের পশ্চিমাংশে বায়ু জলকণাতে পরিণত হতে না পারা, বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়ে যাওয়া বা বায়ুর তাপের পরিমাণ বৃদ্ধি হয়ে যাওয়া, যার ফলে কিন্তু মহাদেশের পশ্চিমাংশগুলোতে কি হয়েছে? মরুভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এটা আমরা জানলাম।